দূতাবাসে হামলা ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ, হাইকমিশনে শান্তিরক্ষী মোতায়েনের দাবি। ইসকনের চিন্ময় দাসের জামিন শুনানি 2 জানুয়ারি, আজও আইনজীবীদের বিক্ষোভ, সমন্বয়ক হত্যা চেষ্টা মামলায় চালক হেলপার রিমান্ডে। সেবা খাতে দুর্নীতি শীর্ষে পাসপোর্ট, বেশি ঘুষ লাগে বিচার পেতে প্রতিবেদন টিআইবির, সেবা নিতে দুর্নীতির শিকার 71% পরিবার। বিয়ের চাপ দেয় মুন্সিগঞ্জে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে গুলি করে হত্যা, 5 আগস্ট ওয়ারি থানায় লুট হওয়া অস্ত্র নিয়ে প্রেমিকের কিলিং মিশন। নির্মাণের 2.5 বছরেই যশোর খুলনা মহাসড়কের ভগ্নদশা, খানাখন্দে প্রায় ঘটছে দুর্ঘটনা, ওভারলোডিং এর অজুহাত কর্তৃপক্ষের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। বাংলাদেশ মিশনে উগ্রবাদী হিন্দু সংগঠনের হামলার ব্যর্থতা কখনোই গ্রহণযোগ্য নয়, যার দায় সম্পূর্ণভাবে ভারত সরকারকে নিতে হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে বাংলাদেশের সহকারী হাইকমিশনে সন্ত্রাসী হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এই কথা বলেন সার্বভৌমত্ব আন্দোলনের সংগঠক শামীম রেজা। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার কাজ করে গেছেন ভারতের এজেন্ডা বাস্তবায়নে। যে দেশ গরুর মাংস খাওয়ার জন্য মুসলিমদের হত্যা করে, তাদের মুখে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার কথা মানায় না। ভারত সরকারের যারা সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিচ্ছে, তাদের আন্তর্জাতিক আইনের বিচারের দাবি জানায় সার্বভৌমত্ব আন্দোলন। ইন্ডিয়ার আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের যে হামলার ঘটনা ঘটেছে, তার দায় দায়িত্ব কোনোভাবেই ইন্ডিয়া সরকার এড়িয়ে যেতে পারে না এবং তাদের এটা দায় নিতে হবে। এমনকি যুদ্ধ চলাকালে কূটনৈতিক মিশনের উপরে কোনো আক্রমণকে বৈধতা দেওয়া যায় না। তাই আমরা সার্বভৌমত্ব আন্দোলনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর আবেদন জানাচ্ছি। রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির পরবর্তী দিন 2 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই দিন ধার্য করে। এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিল না। এর আগে চিন্ময় দাসকে আসামি করতে মিছিল বের করে আইনজীবীরা আদালত চত্বরে। পাশাপাশি ইসকনে নিষিদ্ধ করা সহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেন আইনজীবীরা। শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় আদালত চত্বর, মোতায়েন করা হয় সেনাবাহিনী, বিজিবি সহ নানান আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার মামলায় 2 আসামিকে 2 দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে তাদের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদ হকের আদালত রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গেল 27 নভেম্বর সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে হাসানাত ও সার্জিসকে বহনকারী গাড়ি বহরে চাপা দেয় একটি ট্রাক। পরের দিন ক্ষতিগ্রস্ত গাড়ি চালক আহমদ নেওয়াজ লোহাগাড়া থানায় বাদী হয়ে মামলা করেন। ওই মামলাতে আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হকের সাহেবের আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4-এ বিজ্ঞ আদালত 19 দিনের কাজ দিয়ে রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 2014, 18, 24 সালের নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা 17 ডিসেম্বরের মধ্যে প্রেরণের নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। আগামী 6 জানুয়ারি 2009 থেকে চলতি বছরের 2 অগস্টের মধ্যে 2014, 2018 এবং 2024 সালের অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সময় রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে হয়রানিমূলক অনেক মামলার অভিযোগ পাওয়া যায়। আইন মন্ত্রণালয়ের অধীনে এসব মামলার তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট জেলা বা মহানগরগুলো থেকে সব মামলার তালিকা আগামী 17 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। সরকার এসব মামলা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।
ভারতে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যশোরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের বিস্তারিত জানাতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগরের সাথে। সাগর, এই বিষয়ে কি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে ভারতের সহকারী হাইকমিশনের যে হিন্দু উগ্রবাদীরা যে হামলা করেছে তারই প্রতিবাদে কিন্তু যশোরের ভৈরব চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন সেখানে রয়েছি, যশোরের ভৈরব চত্বরে। আপনারা জানেন যে গতকাল প্রেক্ষাপটে ভারতের বিজেপির যে নেতা রয়েছেন শুভেন্দু, তিনি বাংলাদেশে বেলুন উড়িয়ে এবং চিন্ময় প্রভুর ছবি সম্বলিত বেলুন উড়িয়ে তিনি যে বার্তাটা দিতে চেয়েছেন তারই প্রতিবাদে এবং মানে ভারতের আগ্রাসনের, এক কথায় ভারতের আগ্রাসন মুক্ত করার জন্য যা যা করণীয় সে সমস্ত প্রতিবাদেই কিন্তু তারা আজকে এখানে বিক্ষোভ সমাবেশ করছেন। তো আমাদের সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রয়েছেন রাশেদ খান। আমরা এই মুহূর্তে একটু রাশেদ খানের কাছে জানতে চাইবো যে আসলে কি কারণে এখানে আপনারা প্রতিবাদ সমাবেশ করছেন এবং আপনাদের কি কি দাবি আপনারা জানাচ্ছেন। দেখুন, আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা হয়েছে, ভারতীয় উগ্রবাদী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে আমাদের দেশের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হয়েছে এবং বাংলাদেশি হিসেবে আমাদের যে জাতীয়তাবাদী যে চেতনা, সেই চেতনায় আঘাত লেগেছে। আমরা দেখে এসেছি বিগত বছরগুলোতে ভারতের গোলামি করেই এদেশের রাষ্ট্র নেতারা তাদের রাষ্ট্র পরিচালনা করেছে। ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী এদেশ চলেছে। আপনারা দেখেছেন ট্রানজিটের নামে করিডোর দিয়েছে, রেল সুবিধা দিয়ে, অনৈতিক অনেক সুবিধা দিয়ে ভারতকে হৃদ্রপুষ্ট করে রেখেছে। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা যারা ফ্যাসিস্ট ওই হাসিনা, ওই ভারতের তাবেদারদের তাড়িয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই, তাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই দেশে বাংলাদেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। গতকাল প্রেক্ষাপটে বিজেপি নেতা শুভেন্দু বেলুন উড়িয়ে এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে তার ছবি সম্বলিত বেলুন উড়িয়ে যে বার্তাটা দিয়েছে, এটা আপনারা কিভাবে দেখছেন? একই সাথে আলু পেঁয়াজের যে দাম তারা বন্ধ করবার বা বাড়ানোর যে হুমকি দিচ্ছে, এটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এটা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের অনেক কৃষি পণ্য ভারত থেকে আমদানি করা হয় এবং ভারতের সাথে আমাদের সম্পর্কটা থাকা উচিত বন্ধুসুলভ। কিন্তু ভারতীয় এই নেতারা যেভাবে উস্কানি দিচ্ছে, এটা একটা যুদ্ধের একটা প্রস্তুতি বলে আমরা মনে করি। এবং আমরা এতটুকু বলতে চাই, বাংলাদেশি জাতীয়তাবাদের ক্ষেত্রে আমরা এক চুল পরিমাণ ছাড় দিব না ভারতকে। হ্যাঁ, আর শান্তিরক্ষী বাহিনী কথা অনেক ধন্যবাদ রাশেদ খান। আমাদের সাথে এখন রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব যিনি রয়েছেন জেসিকা। আমরা তার সাথে একটু কথা বলবো যে তিনি এই বিষয়টা কিভাবে দেখছেন এবং একই সাথে ভারত শান্তিরক্ষী পাঠানোর একটা কথা বলেছিলেন, তিনি বিষয়টা কিভাবে দেখছেন একটু সংক্ষেপে শেষ করুন। ভারত যদি মনে করে থাকে যে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলবে, তাহলে বন্ধুত্ব হয় ভাই সমান। দর্শক, আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর যুক্ত হয়েছিলেন যশোর থেকে। বাংলাদেশের উপহাইকমিশনের হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেখানে বিক্ষোভ নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের। সংবিধান সংস্কার নয়, পুনর্লিখন চায় জাতীয় নাগরিক কমিটি। গণপরিষদ গঠন করে নতুন সংবিধান বাস্তবায়ন সহ সংস্কার কমিশনকে ৬৯ দফা প্রস্তাব জমা দিয়ে এই তথ্য জানান নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনের নিকট লিখিত আকারে সংবিধান প্রস্তাবনা পেশ ও মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। এ সময় জানানো হয়, প্রস্তাবে উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে আছে গণভোটের বিধান রাখা, সংসদের মেয়াদ ৪ বছর করা, রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন দেয়া এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে ২ বারের বেশি থাকার সুযোগ না থাকার প্রস্তাব করা। নাগরিক কমিটির ৬৯ দফা প্রস্তাবনার মধ্যে অন্যতম দফা ছিল ২ কক্ষ বিশিষ্ট সংসদ চালু করা, উচ্চকক্ষের ১০০ আসন আনুপাতিক ভোটের পদ্ধতিতে এবং নিম্নকক্ষের ৩০০ আসনের প্রতিনিধি জনগণের সরাসরি ভোটে নির্বাচন করারও প্রস্তাব। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনে এসেছিলাম এবং ৬৯ দফা প্রস্তাবনা আমরা পেশ করেছি। আমরা বলেছি, কোনো ব্যক্তি জীবনে ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং কোনো ব্যক্তি ২ বারের বেশি রাষ্ট্রপতিও হতে পারবেন না। আমরা নির্বাচনের ক্ষেত্রে যেটা বলেছি সেটা হলো যে একটা গণপরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনে সংবিধান প্রণয়ন হওয়ার পরে যারা নির্বাচিত হলেন তারা আইনসভার দায়িত্ব পালন করবেন।
যারা 18 বছর অতিক্রম করেছেন, ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন, তারা যেন রাষ্ট্রের যে কোনো পদে ভোটাধিকার তারা যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সে ব্যাপারে আমরা প্রস্তাবনা পেশ করেছি। পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে চাঁদপুরে নির্মিতব্য আধুনিক নৌ বন্দর পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এ সময় ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিবেশীদের শান্তিপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, তবে এভাবে হেনস্থা করতে থাকলে ভারতকেও মনে রাখতে হবে এটা 18 কোটি মানুষের দেশ। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমরা আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনো দিন ওই দেশমুখী হবে না। যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকেন, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। এটা অন্য ছোটোখাটো দেশ আপনাদের আশেপাশে যা আছে তা নয়। রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ মিলিটারি একাডেমির 87তম বিএমএ দীর্ঘমেয়াদী ও 59তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন তিনি। পাশাপাশি কৃতি ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। এর আগে চট্টগ্রামের ভাটিয়ারীর বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে 24 পদাতিক ডিভিশনের জিওসি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সেবা খাতে দুর্নীতির শীর্ষে পাসপোর্ট অধিদপ্তর, আর এরপরেই আছে বিআরটিএ, এমনটাই উঠে এসেছে টিআইবির গবেষণায়। মঙ্গলবার টিআইবির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গবেষণায় দেখা যায়, পাসপোর্ট সেবা নিতে গিয়ে সর্বোচ্চ 86% মানুষ দুর্নীতির শিকার। বিআরটিএ সেবা নিতে গিয়ে 85.2% মানুষ দুর্নীতির শিকার হয়েছেন। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থার সেবা পেতে 71%, বিচারিক সেবায় 34% ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে 29% ক্ষেত্রে ঘুষ দিতে হয়। বিচারিক সেবা পেতে সর্বোচ্চ 30,000 টাকা ঘুষ দিতে হয় বলে উঠে আসে টিআইবির গবেষণায়। ঘুষ ছাড়া সেবা না পাওয়া, যথাসময়ে সেবা পেতে ঘুষ দিতে বাধ্য হন সাধারণ মানুষ। দুর্নীতির অভিযোগের কোনো সুরাহা না হওয়ায় দুর্নীতি কমছে না বলেও জানান ইফতেখারুজ্জামান। ক্ষমতার ব্যবহারের মাধ্যমে যে দুর্নীতি এবং যার সাথে একটা বিশাল ধরনের অর্থ পাচারের বিষয়টি জড়িত রয়েছে, যেটি নিয়ে আমরা সাম্প্রতিককালে আপনারা প্রকাশ করছেন, বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন। টিআইবি বলছে, আমাদের শ্বেতপত্র কমিটি প্রকাশ করেছে তথ্য, সেটি হচ্ছে উচ্চ পর্যায়ের দুর্নীতির বিষয়, অর্থ পাচারের বিষয়। এই সুযোগে আমাদের যে আজকের যে দলিল, তার সাথে উচ্চ পর্যায়ের দুর্নীতি বা অর্থ পাচারের কোনো সম্পর্ক নেই। এটা যে মানুষ মূলত সেবা নিতে গিয়ে যে সেবাগুলো যে দুর্নীতি শিকার হন, যার মধ্যে অন্যতম ঘুষ, তার পাশাপাশি দুর্নীতির আরো চিত্র আছে, আরো ইন্ডিকেটরস বা পরিমাপক আছে, সেগুলোকে বিবেচনায় নিয়ে এই গবেষণাটি করা হয়। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতীয় হাইকমিশনকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, ভারতীয় হাইকমিশনারকে কখন তলব করা হয়েছে, বিস্তারিত জানাবেন। আপনাকে জানাতে চাই, কিছুক্ষণ আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা, এবং আপনি জানেন সোমবার দিন ভারতে কি ধরনের এক নৃশংস ঘটনা ঘটেছে এবং ভারতের আগরতলায় হিন্দুত্ববাদীরা বাংলাদেশের যে সহকারী যে হাইকমিশন আছে সেখানে হামলা চালিয়েছেন, ভাঙচুর করেছে এবং বাংলাদেশের পতাকা অবমাননা করার মতো ঘৃণ্যতম কাজ করেছেন। এবং সেই সুবাদে তারা ভারত স্টেটমেন্ট দিয়েছে, বিবৃতি দিয়েছে এবং তারা দুঃখ প্রকাশ করেছেন। এবং সেই দুঃখ প্রকাশের পর কিন্তু একটা পাল্টা যে বিবৃতি বাংলাদেশের পক্ষ থেকে, সেটাও জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টিকে ক্ষোভ ছেড়েছেন এবং বিষয়টিকে জঘন্যতম একটি ঘটনা বলে দাবি করেছেন। এবং এর সাথে যে ভারতীয় যে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন করেছে বাংলাদেশ। এবং সেই সাথে আমরা দেখেছি যে গতকালকে ভারতও দুঃখ প্রকাশ করার পরে ভারত আইনি ব্যবস্থা নেওয়ার যে একটি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। সেই পদক্ষেপ নেওয়ার
দর্শক, আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা যুক্ত হয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে বাংলাদেশ উপ হাই কমিশনে হামলার প্রতিবাদের বিষয় নিয়ে বিস্তারিত জানাতে। 5 আগস্ট ঢাকার ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়েই মুন্সিগঞ্জে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে গুলি করে হত্যা করেছে প্রেমিক। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। এর আগে রাফাকে হত্যা করে ভোলার মনপুরা দ্বীপে পালানোর সময় লঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সহকর্মী সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। গেল শনিবার মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে এনে গুলি করে প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে হত্যা করে তহিদ শেখ তন্ময়। ঘটনার পর তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। শাহিদাকে হত্যার পর মনপুরা দ্বীপে পালাতে গেলে ভোলার ইলিশায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে তন্ময়কে সোমবার ভোরে গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশ। সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন শাহিদা, তাই বিয়ের জন্য চাপ দিলে এড়িয়ে যায় তহিদ। এক পর্যায়ে শাহিদাকে গুলি করে হত্যা করে সে। সবসময় ডিস্টার্ব করতো, ফোন করে ডেকে ডেকে লয়ে যাইতো। এই ছেলে ফোন তো আমার গায়ে হাত দিছে, আমার মেয়ের দৌড়ে মারছে, রাস্তা ত্রুড়ে ফালায় মানুষে দেখছে। সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা বরিশালের ভোলা জেলা ইলিশাঘাট নামক জায়গা থেকে লঞ্চের কেবিন থেকে আমরা তাকে আটক করতে সক্ষম। যে স্বীকার করেছে আমাদের কাছে যে 2.5 মাস যাবৎ যে অন্তঃসত্ত্বা ছিল, তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, সে বিয়ে করবে না অথবা পরে করবে, এই ধরনের ঘটনা বলতেছিল। তাই ছেলেটা এটা মেনে নিতে পারছিল না, পরবর্তীতে উত্তেজিত হয়ে এই মেয়েটাকে গুলি করে হত্যা করে। মঙ্গলবার পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয় আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায় 5 আগস্ট ঢাকার ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়েই হত্যা করা হয় রাফাকে। 5 আগস্ট ওয়ারী থানা থেকে লুট হয়েছে, আর গুলির খোসা 5টা গুলি ছিল তার ম্যাগজিন উদ্ধার হয়েছে, আর 5টা গুলি ছিল। আসামির দেয়া তথ্যে সোমবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে জমি দখল করাকে কেন্দ্র করে মকসুদপুর উপজেলার 2 ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 50 জন। মঙ্গলবার সকালে মহারাজপুর ইউনিয়নের একটি জায়গা দখল করে ঘর তুলতে আসেন মৌছনা ইউনিয়নের আসাদ শিকদার ও তার লোকজন। এ সময় মহারাজপুর ইউনিয়নের মোস্তফা গাজী তার লোকজন নিয়ে ঘর তুলতে বাধা দেয়। এ খবর 2 ইউনিয়নবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে যোগ দেয় সেনাবাহিনীও। পরে দুপুর 1টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। আশুলিয়ায় আলোচিত ফয়সাল হত্যাকাণ্ডে জড়িত 4 জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির এই তথ্য জানান। তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ফয়সালকে। হত্যাকাণ্ডের পর গা ঢাকা দেন আসামিরা। পরে নিহত ফয়সালের বাবা বাদী হয়ে মামলা করলে মানিকগঞ্জে অভিযান চালিয়ে শাহ আলম, মনির, রাহুল ও হাবিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি চাপাতি, 2টি ছোরা ও 3টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর আগে গেল 30 নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার ইউনিকে ছুরিকাঘাতে নিহত হন ফয়সাল। ফয়সালের বাবা বাদী হওয়ার পর থেকে আমরা ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আশুলিয়া থানার একটা চৌকস দল বিভিন্ন জায়গায় অভিযান চালাই এবং এটা সম্পূর্ণ ক্লুলেস ছিল, কারণ যারা মোটরসাইকেলে এসে তাকে ছুরির আঘাত করেছিল এটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল, কিন্তু তাদের মুখ চেনা যাচ্ছিল না সেভাবে। কিন্তু তারপরে আমরা টেকনোলজি ইউজ করে তাদেরকে শনাক্ত করে গতকালকে আমরা মানিকগঞ্জের শিবালয় থেকে 4 জনকে গ্রেপ্তার করি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে গাজীপুরের টঙ্গী তুরাক নদের তীরে তাবলিগ জামায়াতের শুরা এ নিজামের জুবাইরপন্থীদের 5 দিন ব্যাপী জোর ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করেন শুরা এ নিজামের শীর্ষ মুরব্বী ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। মঙ্গলবার সকাল 9:30টার দিকে শেষ হয় মোনাজাত। এ সময় মুসলমানদের মধ্যে ঐক্য, দুনিয়া ও আখিরাতের শান্তি, দেশের কল্যাণ, আত্মশুদ্ধি ও গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বিপদ থেকে হেফাজত করার জন্য 2 হাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এ সময়ে আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এর আগে যেসব মুসল্লি আল্লাহর রাস্তায় তাবলিগে বের হবেন তাদের জন্য হেদায়েতি ও দিক নির্দেশনামূলক বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এবারের ইজতেমায় অংশ নেওয়া 4 মুসল্লি মারা গেছেন।
তাবলিগ জামাত বাংলাদেশ মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গেল শুক্রবার ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় 5 দিনব্যাপী এই ইজতেমার আনুষ্ঠানিকতা। খুলনার দৌলতপুর দিবানৈশ কলেজের অধ্যক্ষ তার স্ত্রী সহ 7 শিক্ষকের নিয়োগ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। ইতিমধ্যে নিবন্ধনের জাল সার্টিফিকেটের কারণে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আল সানিয়ার বেতন বন্ধের নির্দেশনাও দেওয়া হয়েছে। আগামী সরকারের সময়ে এসব অনিয়ম হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। নূর ইসলাম রকির প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের সময়ই বিভিন্ন অভিযোগ উঠে খুলনা দৌলতপুর দিবানৈশ কলেজের বিরুদ্ধে। অধ্যক্ষ সহ 7 শিক্ষকের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও দুর্নীতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাউসি ও দুদকে অভিযোগ করা হলেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। অভিযোগ উঠে আবেদনের সময় যোগ্যতা অনুযায়ী শিক্ষা সনদি ছিল না অধ্যক্ষ আনিসুর রহমানের। রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক জাহাঙ্গীর আলমেরও ছিল না আবেদনের যোগ্যতা। অধ্যক্ষের স্ত্রী শর্মিলা ইয়াসমিনের নিয়োগে হাইকোর্টের বাতিলযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট ব্যবহার, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদের অন্য ডিপার্টমেন্টের নিয়োগ, ইংরেজি বিভাগের প্রভাষক মিলন চন্দ্রের নিয়োগ নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য, অর্থনীতি বিভাগের প্রধান আরিফুজ্জামান মাহমুদের নিয়োগের সময় মহিলা কোটা না মানা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোসাম্মদ আল সানিয়ার নিবন্ধন সার্টিফিকেট জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগ। যদিও ফিনান্স এখন বিষয়টা অনার্স বিভিন্ন কলেজে খুলছে, আগে ছিল না, যে কারণে তখন অ্যাকাউন্টিং এবং শিক্ষকরাই ফিনান্সের শিক্ষক হিসাবে ক্লাস গ্রহণ করতো এবং আমি করেছি। আমি পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে এখানে দরখাস্ত করেছি। মহিলা কোটা কতটুকু লাগে কি লাগে না এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না, আমি জানি না। তৎকালীন যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী মহিলা কোটা কোথাও ব্যত্যয় ঘটে নাই। ধানমন্ডি শাখা থেকে আমি দারুল ইহসান ইউনিভার্সিটির একটা কোর্স কমপ্লিট করি। সেটা করার পরে এখানে আমি নিয়োগপ্রাপ্তই হই। তারপরে আমি 2013 সালে এসে আমি জানতে পারি যে দারুল ইহসান ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলি বাতিল হয়েছে বা হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে নিজেদের পক্ষে সাফাই গাইছেন অভিযুক্তরা। প্রথম কথা, আমি প্রিন্সিপাল ছিলাম না, আমি তখন এই কলেজে এখন জুনিয়র টিচার। নিয়োগের বিষয়টা আমার জানা নেই। বিষয়টা হচ্ছে যে ওর নিয়োগের পরে যখন এটা দারুল ইসলামের সনদে যখন চাকরি বাতিল হলো, তখন সরকার একটা প্রজ্ঞাপন দিল যে যারা এই দারুল ইসলামের সনদে চাকরি নিয়েছে তারা আগামী 3 শিক্ষাবর্ষের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সনদ অর্জন করতে হবে। অধ্যক্ষ আনিসুর রহমানও নিজেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে দাবি করছেন সঠিক তদন্তের। তবে এই অভিযুক্ত অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে অদৃশ্য কারণে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি প্রতিষ্ঠানের কেউ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কিছুতেই কাটছে না যশোর খুলনা মহাসড়কের ভগ্নদশা। নির্মাণের মাত্র 2.5 বছরে খানাখন্দে পরিণত হয়েছে মহাসড়কটি। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ওভারলোডিং এর কারণে সড়কের আয়ুষ্কাল কমে আসছে বলে দাবি কর্তৃপক্ষের। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিস্তারিত সহকর্মী সালাউদ্দিন সাগরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 321 কোটি টাকা ব্যয়ে 2022 সালের জুনে যশোর খুলনা মহাসড়কের 38 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। সড়কটি টেকসই করতে সর্বোচ্চ লোডিং ক্ষমতা নির্ধারণ করা হয় 27 টন। মনিটরিংয়ের জন্য 1.5 কোটি টাকা ব্যয়ে সড়কের পাশে বসানো হয় ওভারলোডিং পরিমাপ যন্ত্র। কিন্তু মাত্র 3 দিনের মাথায় ক্ষমতাসীন ব্যবসায়ীদের হস্তক্ষেপে ওভারলোডিং পরিমাপ বন্ধ হয়ে যায় বলে জানান সংশ্লিষ্টরা। ওখানে স্কেলে সঠিকভাবে যাতে মাল আনা নেওয়া করতে পারে সেই কারণে আমরা ওখানে স্কেলে পরিমাপ করছিলাম। মোটর শ্রমিক ইউনিয়ন সহ প্রায় 150 লোক ওখানে মাইক্রো তারপর প্রাইভেট নিয়ে স্কেলে তারা এখানে হামলা করে। স্কেলটা আমরা আপাতত ওই সময় বন্ধ রাখি। প্রতিদিন গাড়ির প্রতি অন্তত 60 থেকে 70 টন পণ্য আমদানি রপ্তানির ফলে অতিরিক্ত লোডে নষ্ট হয়েছে সড়ক, সৃষ্টি হয়েছে উঁচু নিচু খানাখন্দের, কমেছে সড়কের আয়ুষ্কাল। ধুলোবালিতে লোকদের চলাফেরা বিশাল কষ্ট হয়ে যাচ্ছে। রাস্তায় উঠলেই বাসায় যায় গোসল না করলে আর ঘরে ওঠা যাচ্ছে না। বেহাল অবস্থা, গাড়ি ঘোড়া চলতে মানুষজনের খুব ক্ষতি হচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ব্যস্ততম এই মহাসড়কের 38 কিলোমিটার মেরামতে গত 1 দশকে ব্যয় হয়েছে অন্তত 400 কোটি টাকা। যতবার সড়কে মেরামত হয়েছে ততবারই সৃষ্টি হয়েছে উঁচু নিচু খানাখন্দ।
ফলে সারা বছরই গুরুত্বপূর্ণ মহাসড়কে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হয় গণপরিবহন যাত্রী ও পথচারীদের। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। রাস্তা খুবই খারাপ এবং এখানে আপনার 1 ঘন্টা 20 মিনিট সর্বোচ্চ লাগে যশোর থেকে খুলনা, কিন্তু আমাদের 2.5 ঘন্টা লেগে যাচ্ছে। প্রতিনিয়ত গাড়ি 10 চাকা ভেঙে চলে পড়তেছে রাস্তার পরে, প্রতিনিয়ত পাল্টি খাচ্ছে। সামনে হঠাৎ একটা গাড়ি চলে আসে, গাড়ি দেখা যায় ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচলের কারণে সড়কটির এমন বেহাল দশা বলে দাবি কর্তৃপক্ষের। এ ব্যাপারে উদ্যোগ বলতে যদি ওভারলোডের ব্যাপারে আমরা প্রতিনিয়ত রিপোর্ট করে যাচ্ছি, এই যে রাস্তা খারাপ হচ্ছে প্রতিনিয়ত আমরা ছবি তুলতেছি এবং বিভাগীয় মেরামত করে রাস্তাটা সচল রাখার চেষ্টা করতেছি। গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি প্রভাবশালী ব্যবসায়ীদের দখলমুক্ত করে ও ওভারলোডিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিশ্ব এইডস দিবস উপলক্ষে 1 ডিসেম্বর গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় বারাকা নারী ডিআইসির উদ্যোগে মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়। উক্ত এই মানববন্ধন ও র্যালিতে বারাকা নারী ও পুরুষ ডিআইসি, আলোকিত শিশু প্রকল্পের কর্মী ও সেবাগ্রহীতারা, স্থানীয় বাসিন্দা এবং সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি সহ শতাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ শহীদুল্লাহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বারাকা প্রকল্পের পক্ষ থেকে বক্তব্য রাখেন পুরুষ ডিআইসির ইনচার্জ অতনু বড়ুয়া ও নারী ডিআইসির প্রতিনিধি গর্টি রত্না পেরেরা। 2011 সালে যাত্রা শুরু করা বারাকা নারী ডিআইসি পর্যন্ত 750 জন ঝুঁকিপূর্ণ নারী মাদকসেবী ও যৌনকর্মীকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দিয়েছে। পুরুষ ডিআইসি 2007 সাল থেকে মাদকসেবীদের জীবনমান উন্নয়নে কাজ করছে। এবারে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরো একবার। দূতাবাসে হামলা ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ, হাইকমিশনে শান্তিরক্ষী মোতায়েনের দাবি। ইসকনের চিন্ময় দাসের জামিন শুনানি 2 জানুয়ারি, আজও আইনজীবীদের বিক্ষোভ, সমন্বয়ক হত্যা চেষ্টা মামলায় চালক হেলপার রিমান্ডে। সেবা খাতে দুর্নীতি শীর্ষে পাসপোর্ট, বেশি ঘুষ লাগে বিচার পেতে, প্রতিবেদন টিআইবির, সেবা নিতে দুর্নীতি শিকার 71% পরিবার। বিয়ের চাপ দেয় মুন্সিগঞ্জে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে গুলি করে হত্যা, 5 আগস্ট ওয়ারি থানার লুট হওয়া অস্ত্র দিয়ে প্রেমিকের কিলিং মিশন। নির্মাণের 2.5 বছরেই যশোর খুলনা মহাসড়কের ভগ্ন দশা, খানাখন্দে প্রায় ঘটছে দুর্ঘটনা, ওভারলোডিং এর অজুহাত কর্তৃপক্ষের। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।